প্রশ্ন কিন্তু আমার এটা না, প্রশ্নটা হচ্ছে তিনটি দলই বলছে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে যে যার ফরম্যাটে। আমি যদি আরো একটু বলি, যেমন তারা এনসিপি মনে করে কয়েকজন উপদেষ্টা, বিএনপি মনে করে কয়েকজন উপদেষ্টা, জামাত মনে করে কয়েকজন উপদেষ্টা। এই কয়েকজন মিলে এলে তিন দলের অপছন্দের উপদেষ্টা মিলে এলে পুরো উপদেষ্টা পরিষদ হয়ে যাবে। আমার কথা হচ্ছে যে সুযোগটি এসছে এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে রায়টা চলে এসছে বৃহস্পতিবারে, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল হয়েছে, তাহলে এখন নির্বাচনটা হতে অসুবিধা কি? এই সরকারের এই পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলে অসুবিধা কি? কারণ হচ্ছে তিন দলই তো এই সরকারকে নিরপেক্ষ বলছে না। এখানে দুটি প্রশ্ন আপনি করেছেন। একটা হচ্ছে এই সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ কিনা। এই সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, এটা তারা নিজেরাই করেছেন, অন্যদেরকে প্রশ্ন করতে হয় না। তাদের বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়েই বহু অনিরপেক্ষ বা দলীয় পক্ষ এই ধরনের আচরণ হয়েছে। আমি আজকেই শুধু একটা বলি, আজকে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক রাজনৈতিক দলের মেম্বাররা দেখা করেছেন। রাজনৈতিক দল যখন আমন্ত্রিত অতিথির সাথে দেখা করে, এটা কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান না, সরকারি অনুষ্ঠানও না। এটা কেন প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ আছে কিংবা প্রধান উপদেষ্টার যে মানে প্রচারের অংশ আছে, সেখান থেকে এটা কেন দেখানো হবে? ওনার সঙ্গে তো দেখা করতে যাদের সঙ্গে উনি পড়াশোনা করেছেন তারাও যেতে পারে, কিংবা ওনার সঙ্গে দেখা করতে ওনার ব্যক্তিগত বন্ধুরাও যেতে পারে। সেরকম যে তিনটি দল গিয়েছে তারা তো সরকারের অংশ না, বা আরো যদি 5টা দল যাক, 10টা দল যাক, তারা কেউ তো সরকারের অংশ না। সরকার কেবলমাত্র সরকারি প্রোটোকল অনুযায়ী এবং সরকারের যে সারাদিনের যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলির ছবি সরকারের পক্ষ থেকে পোস্ট হবে। কিন্তু এইগুলো তো যেটা পোস্ট হয়েছে, এনসিপি দেখা করেছে বা অন্যরা দেখা করেছেন, এইটা তো সরকারি পোস্ট থেকে আসা উচিত না, কিন্তু সেটা এসেছে। এবং এসেছে প্রথমে এনসিপিটা আসার পরে যখন সমালোচনা শুরু হয়েছে তখন বাকিগুলো এসেছে। হয়তো এটা পরিকল্পনার মধ্যেই ছিল, কিন্তু এটা সঠিক হয় না এই কাজটা। এরকম অনেক ছোট ছোট কাজ আছে যেগুলো দেখলে মনে হবে যে এই সরকার কিছু দলের সঙ্গে একরকম আচরণ করেন, কিছু দলের সঙ্গে আরেক রকম। যেমন এনসিপির প্রতিনিধি, বিএনপির প্রতিনিধি এবং জামাতের প্রতিনিধি জাতিসংঘে বেড়াতে গেলেন, কিন্তু গণ অধিকার পরিষদের কেউ যেতে পারলেন না কেন? গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ কি এনসিপির চাইতে কম যোগ্যতা সম্পন্ন? এবি পার্টি কেন যেতে পারলেন না? তারা কি কম যোগ্যতা সম্পন্ন, নাকি জাতিসংঘে যাওয়ার মতো যোগ্যতা মেধা তাদের নাই? জাতিসংঘের গিয়ে এয়ারপোর্টের পিছনের দরজা দিয়ে বের করে নেওয়ার মতো যে একটা ব্যাপার, সেই মেধা যোগ্যতাও তাদের নাই, তাই না? তো এবং ডিম খাওয়ার যোগ্যতাও নাই। তো ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা তো সেটা নয়। তাহলে এরকম আচরণ হয়েছে। আমরা দেখেছি যখন তখন যমুনা ঘেরাওয়ের কর্মসূচি দিয়ে দেয় কিছু কিছু দল, তাদেরকে কেউ কিছু বলে না। আর আপনি এখন বলেন আপনি যমুনা ঘেরাও করবেন, এখন বলেন, দেখেন আপনার কি অবস্থা হয়। তো এইগুলা কি এক ধরনের পক্ষপাতমূলক আচরণ নয়? এগুলা তারা করেছে। তাহলে এগুলো মনে করিয়ে দিতে হয় বারবার। বাঙালি জাতির স্মৃতিশক্তি, ভিটামিন ডির অভাব, বিভিন্ন ভিটামিনের অভাব আমাদের আছে। ছোটবেলা আমরা রাতকানা রোগে ভুগেছি বছরের পর বছর। ভিটামিন এ এবং ডি এর অভাব তো আমাদের সর্বজন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এখন তো বাঙালি আন্তর্জাতিকতা পছন্দ করে, যে কোনো কিছু আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলে ওইটাকে আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। যেমন আমাদের ভিটামিন এ এবং ডি এর অভাব, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশে আপনি নিশ্চয়ই জানেন যে ভিটামিন এ খাওয়ানোর একটা উৎসবের মতো হতো এক সময়। তো এগুলা আছে, কিন্তু আমাদের যে বুদ্ধিমত্তার বুদ্ধাঙ্ক কোন লেভেলে আছে এইটা নিয়ে কোনো আন্তর্জাতিক গবেষণা নাই বলে এটাকে আমরা ঠিক মানতে চাইছি না। তো আমি আবার আমার প্রসঙ্গে আসি। এখন দেখেন যে জায়গাতে আমরা ছিলাম, তাহলে এই নিরপেক্ষতার জায়গাতে কি হলো? তত্ত্বাবধায়ক সরকার প্রযুক্ত হয়ে গেল আদালতের মাধ্যমে। আমরা জেনে গেলাম যে তত্ত্বাবধায়ক সরকার এসে গিয়েছে, এখন আর এটা হবে না। তবে পরবর্তী নির্বাচন, 5 বছর পরে যে নির্বাচন, চতুর্দশ, এখানে 3টা আদর্শিক প্রশ্ন আছে। প্রথম হচ্ছে, অনির্বাচিত সরকার যারা এখন দেশ চালাচ্ছেন তাদের হাতে নির্বাচন নিরাপদ, কিন্তু আগামীতে যারা নির্বাচিত হবেন তাদের কাছে নির্বাচন অনিরাপদ। আগামী এই নির্বাচনে কারা যাবেন? যারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। জুলাই সনদে যারা স্বাক্ষর করেছেন তারা বলেছেন যে নির্বাচনে কারচুপি একটা ভয়ঙ্কর অপরাধ এবং এই নির্বাচনে কারচুপি করা যাবে না, অবৈধ নির্বাচন হবে না। এগুলোই তো জুলাই সনদ, তাই না? এই প্রতিষ্ঠানগুলিকে সম্পূর্ণ পুনর্গঠন করা হবে। তাহলে যারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন তারা জুলাই সনদে বিশ্বাস করেন না যে তাদের জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার হবে। তার মানে তারা সব পারবেন জুলাই সনদের, শুধুমাত্র একটা নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার যোগ্যতা, চারিত্রিক যোগ্যতা তাদের নাই। এই আগামী নির্বাচনে যারা নির্বাচিত হবেন আদালত বলে দিয়েছে, এবং এটা নিশ্চয়ই আদালত মনে করে, তা না হলে কেন দিবে? নিশ্চয়ই, তাই না? নিরপেক্ষ নির্বাচন দলগুলির পক্ষে করা সম্ভব না। এইবার আসেন, এখন যদি তত্ত্বাবধায়ক সরকার প্রযুক্ত করতে হয় তাহলে অসুবিধাটা কোথায় হবে?
নির্বাচন পিছিয়ে যাবে। কারণ নতুন ভাবে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের আইনে কি হবে? তত্ত্বাবধায়ক সরকারের আইনে কি আছে? অতীতের আইনে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, তাই তো আছে, তাই না? তাহলে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে? না, ওখানে তো পাওয়া যাবে না, যেহেতু না পাওয়া গেলে তার আগের জন, আচ্ছা না পাওয়া গেলে একটা সার্চ কমিটি হবে, সেই সার্চ কমিটি করে খুঁজতে হবে, তাই তো আছে। রাষ্ট্রপতি হবে না, তারপরে লাস্ট হচ্ছে ইয়াজউদ্দিন হবে। ইয়াজউদ্দিনটা এখন কে? ওনারা সেটা মানবে না, এই জন্য ওনারা এখন তত্ত্বাবধায়ক সরকার দিবে না। তার মানে ওনারা এখনো যেটা করছে সেটাও হচ্ছে একটা সুবিধার মধ্যে থাকছে। এইবার আসেন, এইটা আরেকটা ঝামেলা হবে এখন তত্ত্বাবধায়ক সরকার দিলে। সেইটা হচ্ছে এখন নতুন করে তত্ত্বাবধায়ক সরকার হবে, তারা এসে বলবে আমাদেরকে 90 দিন সময় দেন। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তো 90 দিন, 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তাইলে তো 90 দিন হাতে নাই নির্বাচনের। ফেব্রুয়ারির পরে মার্চে যাবে, মার্চে গেলে হবে রমজান, রমজানের পরে আবার নাই পরীক্ষা, পরীক্ষার পর আবার ওই ঘটনা ঘটবে। এই জন্য তত্ত্বাবধায়ক সরকার দিতে পারবে না। অতএব যা আছে তাহা লইয়াই, অর্থাৎ ওই যে বলে না, নাই মামার চাইতে কানা মামা ভালো। কিন্তু দেশে কোনো কানা নাই, কারণ আমরা ভিটামিন এ খেয়েছি। রাত কানাও নাই, দিন কানাও নাই। দেশে কি আছে জানেন? দলকানা। এবং এই দলকানারাই আমাদের দেশটা চালাবে ভবিষ্যতে। তারা নিজেরা একজন আরেকজনকে দলকানা বলে, কিন্তু নিজেদেরকে আবার বলে না আমাদের রাতকানা তো দূর হয়েছে। এবং অবশ্যই বাংলাদেশে রাতকানা নাই, কারণ রাতে কোনো নির্বাচন হবে না, দিনে হবে ইনশাআল্লাহ। দলকানার বোধহয় কোনো ট্রিটমেন্ট এখনো বাংলাদেশে আবিষ্কার। সেই জাজমেন্টে জাস্টিস ওয়াহাব মিয়া বলছে, একদম জাজমেন্টের মধ্যে লেখা আছে যে 84 সালে প্রথম অধ্যাপক গোলাম আজম উনি এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার কথা প্রস্তাব করলেন, এবং এক একজনের ইন্টারপ্রিটেশন এক এক রকম। 86 সালে জামাত ইসলাম কেন আওয়ামী লীগের সাথে এরশাদ সাহেবের কাছে গেছেন, দ্যাট উড বি দ্য লাস্ট চান্স টু শো, মানে পুরো দেশকে দেখানা যে যে সরকার ক্ষমতায় থাকবে তার আন্ডারে ভোট করলে কোনদিন নিরপেক্ষ হবে না। এখন আমি আপনার কথায় আসি যে আজকে তত্ত্বাবধায়ক সরকার করা কেন সম্ভব না। হ্যাঁ, যেহেতু পুনর্বহাল হয়ে গেছে। হ্যাঁ, এইখানে পুনর্বহাল পুরাটা হয়নি। আচ্ছা, এটাই সবাই বুঝতেছে না। সেটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনী পুনর্বহাল হলো, একটু আগে যান। ত্রয়োদশ সংশোধনী বাতিলের সময় প্রথমে অ্যাপিলেট ডিভিশন যখন রায় ঘোষণা করলেন তখন বললেন যে নেক্সট 2 ইলেকশন হবে না, না, পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে গেল এখন। না, এই যে জায়গাটাইতে বলতেছি, আপনি একটু শোনেন। আচ্ছা, বাদ দিলাম, পঞ্চদশ থেকে শুনে আমি বললাম কেন ডিভিশনের ওই রায়টা ধরে, আর ওটা ছিল রায় যেটা দিয়ে বাতিল করা হয়, আর এটা ছিল সংশোধনীর মাধ্যমে। না, রায় প্রকাশের আগে প্রথম কথা হচ্ছে খায়রুল হক সাহেব যখন ফুল রায় দিল তখন তো খায়রুল হক সাহেব ফ্রড করে এই কথাটাকে অমিট করলো, আর রায় বের হওয়ার আগে পঞ্চদশ সংশোধনী আপনি দিলেন। এই পঞ্চদশ সংশোধনীতে করলেন কি, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শপথ নেওয়া, তাদের বেতন, আমরা 2 মিনিট সময়, একদম 1 সেকেন্ডের মতো বলেছি, এই জিনিসগুলো উনি বাতিল করলেন। যখন বাতিল করলেন, এখন তো এই পঞ্চদশ সংশোধনীর রায় যেটা বাতিল হলো সেটা খালি 52A আর B হয়েছে, ওই যে শপথ নেওয়া এগুলো আর রিটার্ন হয়নি। সো যতক্ষণ পর্যন্ত পঞ্চদশে এখন লিভ গ্রান্ট হয়েছে, এই পঞ্চদশ যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে পারছেন না। এটা হচ্ছে লিগ্যাল বার। আর থার্ড কথা হচ্ছে যে জুলাই সনদে একটা নতুন স্কিম দিছি কেমন করে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হবে। সো আপনি তো একমত হয়েছেনই নতুন করে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনবেন। তো আজকে ওই ত্রয়োদশ সংশোধনীতে ফিরে যায়, এটা একটা ফিউচার এক্সারসাইজ হবে। সো লাস্টলি যে কথাটা ভাই বলছেন যে দেখেন, এদেশের মানুষ আনইলেক্টেড গভর্নমেন্ট বা ইলেক্টেড না, এদেশের মানুষ তার ভোটের অধিকার আদায়ের জন্যই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাইছে, এবং এই এন্ট্রিম গভর্নমেন্টটাও সেই একই ফরম্যাটের। সে এন্ট্রিম গভর্নমেন্টের মধ্যে কোনো উপদেষ্টার বিরুদ্ধে পার্টিকুলারলি যদি অবজেকশন থাকে তাকে চেঞ্জ করে ফেলে দিয়ে একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়া যাবে না, এটা মনে হয় কোনো বেদবাক্য না। ক্লিয়ার। তুষার, একদম শেষ মুহূর্তে আপনার কাছে জানতে চাই, এই যে আইনগত অনেক কথা বলা হয়, তো স্পেশাল রেফারেন্সে যদি এই ইন্টারিম সরকার গঠিত হতে পারে, তো স্পেশাল রেফারেন্সে তত্ত্বাবধায়ক আবার কেন স্টার্ট করতে পারবে না? আপনি টাইম 1 মাস আগে, ওনাদের সিদ্ধান্ত, সরকার কার জন্য স্পেশাল রেফারেন্স চাইবেন এবং কার জন্য চাইবেন না এটা তো তাদের সিদ্ধান্ত। স্পেশাল রেফারেন্স চাইতে পারেন আসলে সরকারও না, স্পেশাল রেফারেন্স চেয়েছিলেন রাষ্ট্রপতি। সরকার যদি রাষ্ট্রপতিকে অনুরোধ করেন, রাষ্ট্রপতি যদি রেফারেন্স চান, তাহলে এটা সম্ভব।
আদারওয়াইজ তো স্পেশাল রেফারেন্স চাওয়া তো আসলে কোনো গতানুগতিক ব্যাপার না যে এটা রেগুলার হয়। স্পেশাল রেফারেন্স হয় কি কারণে হয়, যখন প্রচলিত আইন অনুযায়ী কোনো কিছু সমাধান করা যাচ্ছে না বা সমাধান করা খুবই কঠিন। তবে এই সবই নির্ভর করে আসলে সদিচ্ছার উপরে। কালকে যদি চাই দেখবেন পরশুদিনই আবার এটা হয়ে যাবে, এবং যে কারণে রাজনৈতিক সিদ্ধান্ত, হ্যাঁ, এবং যে কারণেই হচ্ছে আমাদের দেশে মানুষ সত্যিকার অর্থে নিরপেক্ষতা শব্দটাতে বিশ্বাস করে না। ধন্যবাদ ডাক্তার আব্দুল নূর তুষার এখানে আসার জন্য। ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার কবির।